করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ অনেক অনেক ভূমিকাতে যে ধন্যবাদ কথা পান্না। বলছিলাম, জি, আহ যে কথা বলছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসার আগে থেকেই এই কথাটি বলে আসছেন এবং দেশে আসার পরেও একাধিকবার এই কথাটি বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে। এই কঠিন শব্দটা আসলে কি জন্য তিনি মানে প্রয়োগ করছেন? নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কঠিন, নাকি নির্বাচন নিয়ে এখন একটা সংশয় সন্দেহ, এই সব জায়গা থেকে, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি? আপনার মতে কি আসলে কঠিন জিনিসটা বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন? এটা মূলত একটা রাজনৈতিক পরিকল্পনা কৌশল। মূলত আচ্ছা। যখন একটি রাজনৈতিক দলের প্রধান, আপনি শেখ হাসিনার জামানাতেও দেখবেন যে তিনি একেবারে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, সব নির্বাচনের আগেই বলতেন এবারে নির্বাচন কিন্তু সবচেয়ে কঠিন হবে, জয়লাভ করা এত সহজ হবে না। তো আচ্ছা। এখন দেখেন তার ফলাফল প্রস্তুত ছিল, কে হবে সবকিছুই প্রস্তুত ছিল, এভরিথিং। তারপর তিনি এই কথাগুলো বলেছেন। এর কারণটা হলো নির্বাচনের মাঠে যখন এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে তখন নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধ থাকতে চায় না। জয়ের আনন্দে তারা উদ্বেলিত হয় এবং নানা রকম কর্মকাণ্ড ঘটে। এজন্য দলের সব নেতারা যেভাবে ধরেন একেবারে একটা সচ্ছল পরিবারের পিতাও কিন্তু তার সন্তানদেরকে বলে যে দেখো, টাকা পয়সা উপার্জন কিন্তু এত কঠিন বিষয় না। এই বৃহৎ দুটো রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত। নির্বাচন হবে, তারা জয়লাভ করবে, তারা সরকার গঠন করবে। আর সরকার গঠন করার পর তারা কি জাতীয় সরকার গঠন করবে। এখন প্রধানমন্ত্রী পাশাপাশি তারেক রহমান সাহেব বসেছেন, তারপর শফিকুর রহমান সাহেব বসেছেন। উভয় দলের যারা নেতা কর্মী তারা বলছেন যে দেখো দেখো দেখো, আমাদের নেতা কত সুন্দর করে বসেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাকে কত সুন্দর মানিয়েছে। হ্যাঁ, অসাধারণ। তা বিএনপির লোকও বলছে যে দেখো দেখো, জামাতের আমির বাধ্য হয়েছেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য, এবং তারেক রহমানের পাশে দেখো ডক্টর শফিক বসে আছেন, তাকে কেমন দেখাচ্ছে। আবার জামাতের আমিরের যারা লোকজন তারা বলছে যে দেখো দেখো দেখো, তারেক রহমান সাহেবকে জামাতের আমিরের পাশে একেবারে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, উনিই হবেন প্রধানমন্ত্রী আর কি। তো এই জিনিসটা হলো, এগুলো রাজনীতির একটা কৌশল, একে অপরকে ছোট করা, নিজের দলকে বড় করা। এই কৌশলগুলো চলে আসছে। আর আমরা যারা বাইরের লোক আছি আমরা বলতে গেলে মানে এই যে আপনি আমি আমরা বলে যাচ্ছি, আমরা তো এদের তো কোনো স্বার্থ নেই, কোনো দলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো লোভ নেই, লালসা নেই। ফলে মাঠের যে বাস্তব চিত্র আমরা বলে যাচ্ছি, এই বলে যাওয়ার ফলে কি হলো, এই মুহূর্তে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে বা জয়লাভ করার চেষ্টা করছে, বা ইভেন যারা ফেল করারও চেষ্টা করছে, তাদের কাছে কিন্তু আমরা যারা সত্য কথা বলার চেষ্টা করছি আমরা মোরালে সবাই শ্রেণীর শত্রু, যে এইগুলো সবসময় ঘুরু লাগায়, কোনো কিছুর মধ্যে এরা ভালো কিছু দেখে না। আর ধরেন এখন তেমনটা আমাকে বলেন। হ্যাঁ, জি। এমনটাই বলে। আর যারা দূরে আছে নির্বাচনে, যারা মানে অংশগ্রহণ করতে পারছেন না কোনো অবস্থাতে, সেটা আওয়ামী লীগ হোক, জাসদ হোক, অন্য হোক, তারা মনে করছেন যে না, গোলাম মোল্লা রনি আছেন, পান্না আছেন, এরা বাপের বেটা। আমাদের খুব কুকর্ম ছিল, আমাদের যৌবনকালে আমরা এদেরকে কখনো পাত্তা দিইনি, এদেরকে চেনার ব্যবস্থা করিনি। আর এদের কারণে আজ দেখো এরা দেশের সূর্য সন্তান। তো এটা আবার যদি কখনো এদের সুসময় আসে, কখন এদের সুসময় আসে, তখন দেখবেন যে আপনি আমি আমরা আবার সেই ভিলেন হয়ে যাব। ভিলেন হওয়ার পরে, এবং এই যে এখন যারা আমাদেরকে ভিলেন মনে করছে তারা বলবে যে না, এরা বাপের বেটা। তা এই কিছু লোক আছে, এবং এটারই আমাদের সমাজ, এটা নিয়ে আমাদের রাষ্ট্র। আপনিও বেঁচে আছেন, আমরাও বেঁচে আছি, এর মধ্যে আমাদের বিনোদন আর কি। এই হলো অবস্থা। রাইট, এক্স্যাক্টলি। আপনার এই কথা মানে শেষ অংশের সঙ্গে বিন্দুমাত্র কোনো দ্বিমত নেই অন্তত আমার। গোলাম মাওলা অনেক প্রশ্ন হচ্ছে যে জাতীয় সরকারের কথা বলছিলেন বা আমিও ভূমিকাতে বলছিলাম, এটির সম্ভাবনা আসলে কতখানি, নাকি এটিও জামাতের একটি কৌশল আগে থেকে একটা সিগন্যাল দিয়ে দেওয়া যে তারা কি করতে চাচ্ছে, অথবা তারা যে কোনো অবস্থাতেই ক্ষমতার বাইরে যেতে চায় না। এখন যেমন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন গভর্নমেন্টের পেছনে থেকে তারা নানান ধরনের ক্ষমতা উপভোগ করছে বা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, সেই জায়গা থেকে তারা কোনো অবস্থাতেই আহ সেই জায়গা থেকে ছিটকে পড়তে চায় না। বিষয়টা কি এরকম? না,